ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হয়েছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শেখ। দর্শক নিশ্চয়ই জানেন যে গতকাল দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা ম্যাচটি বলা হচ্ছে যে বিশ্বকাপের প্রথম হাই ভোল্টেজ ম্যাচটি হয়েছে গতকাল রাতে, এবং সেই ম্যাচে একেবারে উড়ে গেছে দক্ষিণ আফ্রিকার বোলারদের তাণ্ডবে বলুন কিংবা যেভাবে খেলেছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা একেবারে পাত্তাই পায়নি। আমরা সেই ম্যাচটি নিয়ে আলোচনা করব উইকেট নিয়ে। যুক্তরাষ্ট্র কিংবা ওয়েস্ট ইন্ডিজে বেশ কয়েকটা উইকেটে খেলা হচ্ছে, যেহেতু এবারে টি-20 বিশ্বকাপ, এবং কিছু উইকেটে আমরা রান দেখছি, কিছু উইকেটে দেখছি না। আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে সেই আলোচনা আছেন ক্রিকেট কোচ এবং বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। ফাহিম ভাই, আপনাকে স্বাগত আমাদের আয়োজন। দর্শক, এবার মূল আলোচনায় ফিরব। ফাহিম ভাই, যেটি বলছিলাম, শ্রীলঙ্কা তাদের টি-20 ইতিহাসে সর্বনিম্ন রানে অল আউট হয়েছে। তারা টি-20 ইতিহাসে 77 রানে অল আউট হয়েছে, এবং তারা টস জিতেছিল। একেবারেই একটা আননোন একটা উইকেট ছিল, যে কারোর জন্যই, যেহেতু একেবারে ব্র্যান্ড নিউ উইকেট নতুন করে বানানো হয়েছে টি-20 বিশ্বকাপের জন্য আইজেনহাওয়ার পার্ক। এটি নিউ ইয়র্কের অন্য আরেকটি মাঠ, যে মাঠে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলেছে, সেটি নয়। উইকেটের আচরণটা কেমন দেখলেন? আমরা অনেক আনইভেন বাউন্স দেখলাম। স্ট্যান্ডার্ডটা কি সেভাবে মেনটেন করতে পেরেছে কিনা অন্তত টি-20 বিশ্বকাপ? বলতেই হবে যেটা ভীতিকর উইকেট একটা। প্রথমত উইকেটটা রিড করতে ভুল করেছে শ্রীলঙ্কার ক্যাপ্টেন কিন্তু টসে বলেছে যে উইকেটটা ভালো, আমরা ব্যাটিং করছি, উইকেটটা ভালো, এই কথাটা সে উচ্চারণ করেছিল। সো উইকেটের রিডিংটা বোধহয় ঠিক ছিল না, এবং এই উইকেটে চাইলে ওরা আরেক কিছু রান করতে পারতো। ওদের মধ্যে ওরা দেখেছে যে একটা সময় গিয়ে দেখেছে ওরা অ্যাটাক করে খেললে যদি ব্যাটে বলে হয় তাহলে হয়তো শখানেক রান হলেও হতে পারে। সেই সুযোগ ওরা নেওয়ার চেষ্টা করেছে এবং যতবারই নিয়েছে আউট হয়েছে এবং রান আবার আটকে গেছে। সো 77 রান এই উইকেটে অবাকের মতো কিছু নেই, কারণ প্রথম দিকে ব্যাট বল করাটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো, কারণ এমন জায়গা থেকে বল বাউন্স করছিল, এবং আমরা জানি সাউথ আফ্রিকান বলাররা সাধারণত লম্বা এবং ওরা সিমের উপর বল করে, ওরা সিমের উপর বল করে, এবং যে শর্ট অফ লেন্থে বল করে ওখান থেকে বল সাধারণত যে হাইটে আসার কথা তার চেয়ে বেশি হাইটে আসছিল, বল কিছুটা সুইংও করছিল। সো খুবই ডিফিকাল্ট ছিল ব্যাটিং করা। এটা বোধহয় শ্রীলঙ্কা মোটেই আশা করেনি। বলতে হবে যে ওরা দারুণ পিছিয়ে গেল। বিশ্বকাপের এই শুরুটা ওদেরকে কিছুটা মেন্টালি ক্ষতিগ্রস্ত, যেহেতু পরবর্তীতে একটা নেট রান রেটও বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। হ্যাঁ, অবশ্যই। তবু আমি বলবো যে শ্রীলঙ্কান বোলাররা বোধহয় কিছুটা হলো ম্যাচে নিয়ে আসতে পেরেছিল, এবং নেট রানের যে ব্যাপারটা, কারণ এইটা যদি সাউথ আফ্রিকা যদি 9-10 ওভারে করে ফেলতেও পারতো, যেমন 77 রান করতে মনে হয় না যে 7-8 ওভারে বেশি, 17তম ওভার পর্যন্ত নিয়ে যাওয়ার কৃতিত্বটা কিন্তু শ্রীলঙ্কান বোলারদের। সবাই ভাবছে যে এটা খুব একপেশে ছিল এবং শ্রীলঙ্কা বোধহয় আউটপ্লেড হয়ে গেল, তা নয়। কিন্তু শ্রীলঙ্কান বোলাররা কিন্তু ওদের শক্তিটা, বোলিং শক্তিটা কিন্তু দেখিয়েছে, এবং খুব সাহস করে সাউথ আফ্রিকা ব্যাটিং করতে পারেনি, কিন্তু ফ্রিলি ব্যাটিং করার যেই সাধারণত আমরা দেখি সাউথ আফ্রিকা, এবং আমরা যেটা লক্ষ্য করেছি অন্তত আইপিএল এর ক্ষেত্রে, এইডেন মার্করাম কিংবা রিজা হেন্ড্রিক্স, এবং স্পেশালি বলতে হয় ক্লাজেনের কথা, ক্লাজেনের ওরা যেভাবে 178 যেখানে ছিল স্ট্রাইক রেট, সেখানে 100 নিচে, তাদের 100 নিচে স্ট্রাইক রেট। কেউ সাহস করে কিন্তু রিস্ক নেয়নি, কিন্তু সো এটা প্রমাণ করে যে শ্রীলঙ্কা ভালো বোলিং করেছে। সো শ্রীলঙ্কার বোলিং স্ট্রেংথটাকেও আমাদের বোধহয় রেসপেক্ট করা উচিত। এরকম উইকেটে খেলা দেখে মূল্যায়ন করাটা খুব কঠিন, একটা দলকে মূল্যায়ন করা কঠিন। সাউথ আফ্রিকা যদি ব্যাটিং করতে প্রথমে, সাউথ আফ্রিকাও সেই বিপদে পড়তে পারতো, কারণ তারা নিশ্চয়ই 77 বা 100 রান করার টার্গেট করে খেলতো না, তারা বড় রানের টার্গেট করে খেলতো, এবং সেই ক্ষেত্রে এই উইকেটে সেটা সম্ভব হতো না, তারাও হয়তো বিপদে পড়তে পারতো। তবে এখানে উইকেটটা খুব বড় একটা ফ্যাক্টরে দাঁড়িয়েছিল। আমি সেটা নিয়ে বলার চেষ্টা করেছিলাম যে আসলে স্ট্যান্ডার্ডটা টি-20 বিশ্বকাপের জন্য আপনার কাছে মনে হয় কিনা যে মেইনটেইন করতে পারলো শেষ পর্যন্ত? অ্যাবসলিউটলি না, কারণ এটা বরঞ্চ দুই দলই হয়তো মনে মনে ভাবতে পারে এই ম্যাচটা যদি আমাদের না খেলতে হতো তাও ভালো ছিল এই খেলার চাইতে। জি, এবং আমার কাছে মনে হয় বাংলাদেশের সৌভাগ্য যে এই অন্তত ভেন্যুতে বাংলাদেশের খেলা নেই, নাসাউ স্টেডিয়ামটাতে খেলা হবে, আরেকটা মাঠ নিউ ইয়র্কের। আমাদের সাথে একজন দর্শক আছেন, দর্শক নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। দর্শক শুনতে পাচ্ছেন? দর্শক আপনার নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন করুন। আমি অলি আহমেদ, নোয়াখালী হাতিয়া থেকে বলছি। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমরা আমাদের কাজকর্ম ফেলে রেখে যেভাবে খেলার প্রতি মগ্ন হয়ে গেছি, বাংলাদেশ দল কি আমাদের প্রতি সে আশ্বস্ত আছে, বা আমাকে কি পজিশন হতে খেলাটা দেখবো, কিসের আশায়, এরকম কোনো পরিকল্পনা টিম ম্যানেজমেন্ট করেছে কিনা,
বা মনে করেন লিটন, শান্ত, সৌম্য এরা যে মানে ব্যর্থ, আমার মনে হচ্ছে এদেরকে তাড়াতাড়ি দ্রুত দেশে ফিরিয়ে আনুক। এদের পজিশনে অন্য কাউকে বিবেচনা করছে কিনা ম্যানেজমেন্ট, এই বিষয়ে আমাদেরকে একটু আমাদের কথা বিবেচনা করে আমাদেরকে জানাবেন। জি, দর্শক বুঝতে পেরেছি, অনেক আক্ষেপ এবং হতাশা থেকেই আপনি এই ধরনের মন্তব্য কিংবা প্রশ্ন করেছেন। আমরা অবশ্যই বাংলাদেশ নিয়েও আলোচনা করতে চাই। আমরা এই বিরতির পরের অংশটাতে আমরা বাংলাদেশের জন্য রেখেছি, আমি স্পেশালি। আমরা আরেকটা ম্যাচ হয়েছে, আপনার এই প্রশ্নটি কিংবা মতামতটি অবশ্যই নেওয়া হবে। তারপর আপনি কি এখনই উত্তর দিতে ছোট করে চাচ্ছেন বলতে কিনা? পারি না, বাংলাদেশ দল শুধু আমরা না, বাংলাদেশ দল নিজেরাও কিন্তু চাইছে ভালো করার জন্য। আমি নিশ্চিত যে ভারতের সাথে খেলার পরে যে সময়টুকু তারা পেয়েছে, এটা নিয়েই তাদের আলাপ আলোচনা হয়েছে। তারা প্রস্তুত হচ্ছে মনে মনে যেন মূল বিশ্বকাপে গিয়ে তারা আরও ভালো খেলতে পারে। বাট উনি যেটা প্রপোজালটা দিয়েছেন, আনফর্চুনেটলি সেটা করা সম্ভব না। ওখান থেকে এখনই কাউকে পাঠিয়ে বাস্তবসম্মত এটা সম্ভব না, এটা নিয়মের মধ্যে পড়ে না দেখে হঠাৎ করে কাউকে ফিরিয়ে আনাটাও সম্ভব না। যারা আছে তাদেরকে খেলতে হবে, কিন্তু তাদেরকে ভালো খেলতে হবে, যেন যারা কষ্ট করে দেখছেন, কাজ ফেলে দেখছেন, তারা যেন একটা প্রতিদান পান, একটা রিটার্ন পান, সেই অ্যাসুরেন্সটা দলকে দিতে হবে। জি, এক্স্যাক্টলি। কথা বলছিলাম গতকাল রাতের যে ম্যাচটা নিয়ে, এবং আজকে সকালে আরেকটা ম্যাচ হচ্ছে আফগানিস্তান খেলেছে। এই ম্যাচটা আবার হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। আফগানিস্তান এবং উগান্ডা আমরা দেখেছি যে জিম্বাবুকে তার হারিয়েছে বাছাই পর্বে। সেই উগান্ডার কাছ থেকে আরেকটু বেশি প্রত্যাশা ছিল কিনা আপনার? তারা 58 রানে অল আউট হয়ে গেছে আফগানিস্তানের সাথে। খেলার শুরুতে হয় কি, টি-20 ম্যাচে যদি শুরুতে উইকেট ফেলা না যায়, সেই ফর আফগানিস্তানের মতো দলের বিরুদ্ধে যেখানে ওদের বেশ ভালো বিধ্বংসী ব্যাটসম্যানরা আছে উপরে, উইকেট যদি ফেলা না যায়, একবার যদি সেফ একটা জায়গায় চলে যায়, একটা পার্টনারশিপ যদি এমন হয়ে যায় 70 রান 80 রানের, এবং সেটা যদি দ্রুত হয়, ওখান থেকে ওই দলটার ভয়টা চলে যায়। তারপরে তারা এত নির্ভর হয়ে খেলতে পারে, এবং উইকেটটা মোটামুটি ভালো ছিল যে খুব দ্রুত তারা রান করেছে সেই কারণে। এবং উগান্ডা বোধহয় একটা সময় ড্রপ দ্য শোল্ডার যেটা হয়েছে, কারণ ওটা কুলিয়ে উঠতে পারছিল না আফগানিস্তানের ব্যাটিংয়ের সাথে, এবং সেটার প্রভাবটা আমরা বোলিংয়ে দেখেছি। দারুণ বোলিং করেছে এবং আফগানিস্তান ব্যাটিং এর জায়গার চেয়ে বোলিং সাইডটা অনেক বেশি স্ট্রং। হ্যাঁ, আমার ধারণা ছিল যে ওদের বোলিংটা হ্যান্ডেল করাটা উগান্ডার জন্য কঠিন হবে, কারণ এত ভার্সিটিলিটি ওদের বোলিংয়ের মধ্যে। কিন্তু ব্যাটিংয়েও, কারণ যারা ব্যাটিং করেছে, যে দুজন মূলত ব্যাটিংটা করেছে, তারা দুজন স্ট্যাবলিশড ব্যাটসম্যান, এবং অনেকদিন ধরে একটা পার্টনারশিপ চলছে। কিন্তু এবং আপনার নিশ্চয়ই মনে আছে বাংলাদেশের সাথে যে ওয়ান ডে সিরিজটা হলো, এই দুই ব্যাটার তাদের একটা বড় রকমের পার্টনারশিপ তারা কিন্তু গড়ে দিয়ে গেছে, এবং পরবর্তীতে আমাদের জন্য দারুণ দুঃখের এটা যে আমরা একটা ওপেনিং পেয়ার খুঁজে পাচ্ছি না, অথচ আফগানিস্তানের এই ওপেনিং পেয়ারটা কিন্তু আফগানিস্তানকে কিন্তু অনেক দূর পর্যন্ত নিয়ে এসেছে কিন্তু গত কয়েক বছরে। এবং একটা সময় মনে হচ্ছিল 200+ রান হবে, কারণ 14 ওভার 3 বলে তাদের রান ছিল 154 উইদাউট উইকেট। সেইখানটা থেকে 184, খুব বেশি রান কিন্তু হয়নি, 33 বলে। সেটাই বললাম যে উইকেট যদি প্রথমে না পড়ে, তাহলে কিন্তু একটা দলকে ধরে রাখাটা খুব কঠিন। যে মুহূর্তে উইকেট পড়ে যায়, তখন কিন্তু ছন্দ পতনটা হয়, তখনই বিপক্ষ দলের কিছুটা হলে ফিরে আসার সুযোগ তৈরি হয়। জি, এবং আমরা সাধারণত আফগানিস্তান দলকে ভাবি যে তাদের স্পিনে অনেক বেশি শক্তিশালী, যেখানে রশিদ খান, নবী কিংবা মুজিবুর রহমানরা বল করে থাকেন। আজকে আমরা লক্ষ্য করলাম যে ফজল হক ফারুকী, তিনি বাংলাদেশের সাথে আমি লক্ষ্য করেছি তিনিও বেশ ভয়ঙ্কর ছিলেন। তার ক্যারিয়ার বেস্ট বোলিং তিনি করেছেন, 5 উইকেট তিনি নিয়েছেন মাত্র 9 রানে। কেমন দেখলেন ফজল হক ফারুকী? যেটা হয়েছে, ওর ভালো একটা সুইং আছে, লেফট হ্যান্ড বলে ভালো একটা সুইং আছে, অনেক দ্রুত বল করে তা না, ভালো কন্ট্রোল আছে। মিডিওকর লেভেলের ব্যাটসম্যানের জন্য হি ইজ ডেঞ্জারাস। একটু হায়ার কোয়ালিটি ব্যাটসম্যান তাকে হ্যান্ডেল করে ফেলবে, কিন্তু মিডিওকর কোয়ালিটি ব্যাটসম্যানের জন্য ও খুবই মারাত্মক একজন বোলার, এবং সেটা আমরা দেখেছি এখানে। কিন্তু আমরা হয়তো আরও দেখবো যারা 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 এই এশিয়ান মেম্বার কান্ট্রির যারা ব্যাটসম্যান আছে। আমি মিস করে গেছি, নর্থের কথা বলার চেষ্টা করেছিলাম। 4 উইকেট পেয়েছে, 7 রানে 4 উইকেট পেয়েছে। উইকেটের একটা বিশাল ইয়ে আছে, খুব ভালো লেন্থে বল করেছে, এবং শ্রীলঙ্কার উপায় ছিল না, চেজ করতে হয়েছে ওকে, রান তো করতে হবে, কিছু রিস্ক নিতে গিয়েছে এবং ব্যর্থ হয়েছে, এবং উইকেট পেয়েছে নর্থিয়া। সো ডেফিনেটলি ভালো বল করেছে, তবে উইকেটটা ওদেরকে দারুণ সাহায্য করেছে। জি, আমাদের সাথে আরও একজন দর্শক আছেন, ফাহিম ভাই। দর্শক, নাম পরিচয় জানি, আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল জব্বার সাতকানিয়া থেকে বলছি। জি, বলুন জব্বার ভাই। আব্দুল জব্বার সাতকানিয়া থেকে বলছি। জি, আমি বলতেছি কি জানেন, জনার্দন ট্রটের নেতৃত্বে আফগানিস্তান যেভাবে তরতর করে সামনে এগিয়ে যাচ্ছে, বেশি দিন খেলতেছে না হচ্ছে যে, কিন্তু আমরা যে এই যে 1200 কোটি টাকার
মানে তহবিলের বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমরা কি করতেছি? আমরা দিন দিন পিছনে যাচ্ছি কেন? আমি ফাহিম স্যারের কাছে এসে যাচ্ছি যে কারণটা কি একটু জানাবেন কি প্লিজ? জি, বুঝতে পেরেছি। উনি আফগানিস্তান দলের উত্থান এবং বাংলাদেশ দলের পেছনে ব্যাকওয়ার্ড হওয়া এই প্রসঙ্গে সম্বন্ধে উনি দাবি করেছেন বাংলাদেশ দল আসলে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। আপনার কাছে ফাহিমে মনে হয় এগুলো নিয়ে আমরা অনেকবার আলাপ করেছি। দেখুন, ইন্টারন্যাশনালি ভালো করতে গেলে আপনি যদি পরীক্ষায় ভালো করতে চান, মূল পরীক্ষায় ভালো করতে চান, আপনাকে তার আগে পড়াশোনা করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। একটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট পড়লেও হবে না। আপনি যদি অভ্যস্ত হয়ে যান কীভাবে একটু এর থেকে ওর থেকে দেখে দেখে লিখে লিখে পরীক্ষা পাস করে ফেলবো, সেরকম বললে হবে না। কিন্তু আপনি যদি স্ট্যান্ড করতে চান, ফার্স্ট সেকেন্ড থার্ড হতে চান, আপনাকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে। সেই প্রিপারেশনটা আমরা একেবারেই নিই না। আমি ঘরোয়া ক্রিকেটের কথা বলছি, আরেকটা কথা সেই সুযোগটা একেবারেই দেয় না আমাদের। জি, ঘরোয়া ক্রিকেটের কথা উনি বলছিলেন যে ক্রিকেট বোর্ড এতটা শক্তিশালী, অন্তত ফাইন্যান্সিয়ালি তারা যে যতটুকু স্ট্যাবিলিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আছে, তো উনি যদিও বলেছেন 500 কোটি টাকার, আমরা যতদূর জানি 4000 কোটি টাকার। এটা অ্যাকচুয়ালি অর্থের ব্যাপার না, এটা হলো গুড ইন্টেনশনের ব্যাপার। আমরা কি চাই কি না আমাদের ঘরোয়া ক্রিকেট আরো সুন্দর হোক? যদি চাইতাম আমরা, তাহলে ঘরোয়া ক্রিকেট আরো সুন্দর হতো এবং এখান থেকে আরো ভালো ভালো ক্রিকেটার বেরিয়ে আসতো, যারা ঘাবড়ে যেত না মূল পরীক্ষায় গিয়ে, যারা ঘাবড়ে যেত না। আমরা কেন চাই না? বারবার এই প্রসঙ্গগুলো উঠে আমাদের অনেকগুলো আমাদের চোখে আর আঙুল দিয়ে আপনারা সবসময় দেখিয়ে দেন আমরা চাই না কারণ প্রবলেমগুলো। আমরা চাই না কারণ আমাদের অনেক চাওয়া আছে, যে চাওয়ার মধ্যে দিয়ে আমরা মূল চাওয়াটাকে হারিয়ে ফেলি। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এক্স্যাক্টলি। আরেকটা বিষয় সেটি হচ্ছে যে আমি যেটা বলছিলাম, আরও দুটো খেলা রয়েছে ইনফ্যাক্ট আজকে রাতে। ইংল্যান্ড এবং স্কটল্যান্ড, এই দুইটা দল টি-20-তে এর আগে কখনোই খেলেনি, ওয়ানডেতে খেলেছে এবং সবশেষ যে ওয়ানডেটা খেলেছে সেখানে আবার স্কটল্যান্ড জিতেছে 2018 সালে। টি-20-তে যদিও সে ধরনের অভিজ্ঞতা নেই। একদম প্রতিবেশী দেশ, গ্রেট ব্রিটেনেরই দুটি দেশ। অবশ্যই অনেকটা এগিয়ে ইংল্যান্ড, তারপরও যেহেতু ছোট ছোট দলগুলো কিংবা যেই দলগুলো এসেছে এখানে এবারের বিশ্বকাপে, আপনার কাছে মনে হয় কিনা যে কোনো চমক হলেও হতে পারে ইংল্যান্ডের বিপক্ষে? স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এই জাতীয় বা নেদারল্যান্ড এই জাতীয় দলগুলোর যেটা ক্যারেক্টারিস্টিক্স, এরা কখনো কাউকে ছেড়ে কথা বলবে না। আপনার যদি AK-47 থাকে এবং তার কাছে যদি 303 থাকে, ওই 303 দিয়ে শেষ পর্যন্ত ফাইট করবে। ওটা ও ভাববে না যে আমার কাছে শুধু 303 আছে, আমি পিছিয়ে যাই, আমি তো পারবো না। ওদের চরিত্রের মধ্যে জিনিসটা নাই, এই কারণেই ওরা যুদ্ধ করবে। এই কারণে ইংল্যান্ড যদি কোথাও দেখায় যে না আমরা এটা সহজ প্রতিপক্ষ, আমরা একটু ইজিলি নিতে পারি, তাহলে বিপদ হতে পারে। আদারওয়াইজ ইংল্যান্ড ওয়ে হেড অফ স্কটল্যান্ড। ইংল্যান্ড এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে গেলেও অবাক হবে কিছু থাকবে না। সেই ওদের যেই খেলোয়াড় আছে, যে খেলোয়াড় যেই মান, সেই তুলনায় স্কটল্যান্ড বোধহয় ডেফিনেটলি অনেক পিছিয়ে আছে, কিন্তু আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ এক্স্যাক্টলি নেই। আমরা আরও একজন দর্শক আমাদের সাথে একদম সৌদি আরব থেকে যুক্ত হচ্ছেন। নিশ্চয়ই দর্শক শুনতে পাচ্ছেন আমাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি সৌদি আরব থেকে বলছি। আমার নাম মুজাম্মেল, আমি রিয়াদ থেকে বলতেছি। রিয়াদ থেকে বলুন। আমার একটা প্রশ্ন স্যার। জি অবশ্যই। ইন্ডিয়াতে দেখেন গৌতম গম্ভীর বাদ হয়ে যায়, সেটা দাওয়ান খেলে। আমাদের লিটন দাস কি বাদ হবে না? আমরা কি লিটন দাসের কাছে ঋণী যে উনি একটা মাস ফলো হইতেছে, উনি নিতেছে, উনি কি পারফর্মার কি আত্মীয় লাগে না কি লাগে? আমাদের দেশের টাকা যাইতেছে ওনার পিছিয়ে, আর উনি 0 রানে আউট হইতেছে, ব্যাট চালাইতে পারে না, ওনারা নিতেছে ওয়ার্ল্ড কাপে। এটা কি আমাদের মান সম্মান না? আমাদের মান সম্মান নিয়ে হাসাহাসি করে অন্য দেশের মানুষগুলো। লিটন দাস নামলে মনে করো যে আমাদের দেশে অন্য দেশের মানুষের সাথে বসলেও আর হাসাহাসি করে। আর আমরা তো 11 জন প্লেয়ার নিয়ে খেলছি না, আমরা খেলি 9 জন প্লেয়ার নিয়ে। লিটন দাস আর নাজমুল শান্ত স্যার, এরা তো 2 জন বাদ, আমরা 9 জন প্লেয়ার নিয়ে খেলি। জি দর্শক, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আসলে বাংলাদেশের মানুষ অনেক বেশি আবেগপ্রবণ এবং খেলার প্রতি তাদের যে ভালোবাসা, সেই জায়গাটা থেকে আসলে ক্ষোভ কিংবা হতাশাগুলো আসে। আমরা এই প্রশ্নটি অবশ্যই নেওয়ার চেষ্টা করব উত্তরটা ফাহিম ভাইয়ের কাছে। তবে তার আগে একটা বিরতির সময় হয়ে গেল ক্লেমন্ট বিয়ন্ড দ্য গ্যালারিতে, কিছুক্ষণের মধ্যেই দিচ্ছি। বিরতির আগে দর্শক ছিল আমাদের সাথে, বিরতির পরেও আমরা একজন দর্শক পেয়ে গেছি। দর্শক নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমান বলছিলাম ধানমন্ডি থেকে। আমি ফাহিম স্যারকে খুব ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো স্যার, আপনি কাইন্ডলি প্রশ্নটা আপডেট করবেন না। আপনার কাছে কি বর্তমান যে প্লেয়ারটা আছে তার মধ্যে মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন থেকে শান্ত না ক্যাপ্টেন, কি আপনার কাছে বেটার মনে হয়? কোন প্লেয়ারটা ক্যাপ্টেন হলে বাংলাদেশের টিমটা আরো বেশি ভালো করতো?
জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আমরা এই ব্রেকেই মেহেদী মিরাজকে নিয়ে আলোচনা করছিলাম অফ দ্য রেকর্ডে। আপনার কাছে কি মনে হয়? আমরা অবশ্য অধিনায়কত্ব নিয়ে আমি খুব আলোচনা ছোট্ট করে দিই, কারণ অনেকে হয়তো আলাপের বিষয় আছে। আমার মনে হয় যে আমরা মেহেদী হাসান মিরাজকে সেভাবে কিন্তু তৈরি করছিলাম। এই পরিবর্তনটা, চেঞ্জটা কেন আসলো আমি ব্যক্তিগতভাবে জানি না, কারণ যারা এই পরিবর্তনগুলি করেছেন তারা অনেক কাছ থেকে এসব প্লেয়ারদেরকে দেখেছে। কিন্তু শান্তর মধ্যে নিশ্চয়ই এমন কোনো কোয়ালিটি দেখেছে যেখানে যেটা কারণে মেহেদী হাসান মিরাজকে না চুজ করে তাকে চুজ করেছে, কিন্তু কী দেখেছে বা কী কারণে সেটা করা হয়েছে এটা আমার পক্ষে বলাটা সম্ভব না। এগুলি খুব কাছ থেকে যারা দেখে তাদের বিশেষ বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স দেখে। শুধু এটা খেলা না, শুধু মাঠে কীভাবে বলিং চেঞ্জ করবে তা তো না, ক্যাপ্টেনের কাজটা অনেক বড়। সেই অনেকগুলো বড় বিষয়গুলো কিভাবে সে করতে পারে বা সম্ভাবনা আছে সেটা বিবেচনা করে হয়তো করেছে। তবে এর মধ্যে মিরাজের মধ্যে ডেফিনেটলি সম্ভাবনা ছিল, এবং যেহেতু আমরা দেখেছি যে বয়সভিত্তিক দলগুলোতে প্রচুর করেছে, সে আন্ডার 19 লেভেলে করেছে, তার একটা কন্ট্রোল আছে, সে জানে এই বিষয়টা কি, কেমন করে এটা করে। সো সবার মধ্যে এই প্রশ্নটা আছে কিন্তু যে কেন নয়। এবং বিরতির আগে এক দর্শক বলছিলেন যে তিনি খুব বীতশ্রদ্ধা আমরা দেখলাম লিটন দাস এবং নাজমুল শান্ত অধিনায়ককে নিয়ে। অবশ্যই কারণও রয়েছে, যেহেতু একেবারেই অধারাবাহিক এবং দীর্ঘ সময় ধরে তারা রান করা রয়েছেন। আপনার কাছে কি মনে হয় যে তাদের স্পেশাল, আমি লিটনের কথা বলবো, যেহেতু অধিনায়ক শান্ত, তাকে তো আসলে একাদশ থেকে বাদ দেওয়ার কোনো উপায় নেই। লিটন কুমার দাসের ব্যাপারটা যেটা হচ্ছে, এই রিস্কটা সিলেকশন কমিটি নিয়েছে, তারা ধরে নিয়েছে এইটা যদি হয় যে লিটন কুমার দাসের মধ্যে একজন ব্যাটসম্যান যদি ফর্মে ফিরে আসে তাহলে বাংলাদেশ দারুণভাবে উপকৃত হতে পারে। না আসলে কি হতে পারে সেটার রিস্কটা আছে এখানে। সো যদি লিটন কুমার দাস খেলে এবং ভালো খেলে, তার কৃতিত্ব তারা পাবে, কিন্তু দারুণ একটা কৃতিত্ব তাদের হবে সিলেকশন কমিটি। যদি না হয় তাহলে আমরা বলতে হবে যে একজন খেলোয়াড় কম নিয়ে আমরা কিন্তু খেলছি, সেইটার বার্ডেনটাও কিন্তু সিলেকশন কমিটিকে নিতে হবে। সো লেটস সি যে এই বিশ্বকাপ চলাকালীন লিটন কুমার দাস ফিরে আসতে পারে কিনা, কন্ট্রিবিউট করতে পারে কিনা। আমরা চাইবো লিটন কুমার দাস ফিরে আসুক, কারণ ওর মতো কোয়ালিটি প্লেয়ার যদি ভালো খেলতে পারে, দ্যাটস ভেরি গুড। জি ফাইন ভাই, একদম শেষের দিকে চলে এসেছি। একটা প্রশ্ন এবং কিছুটা শঙ্কাও বটে, যেহেতু তাসকিন আহমেদ আগে থেকে ইনজুরিতে ছিলেন, তাকে একদম প্রথম ম্যাচ থেকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে। শরীফুল ইসলাম 6টা সেলাই লেগেছে, প্রথম 1-2টা ম্যাচ মিস করতে যাচ্ছেন মোটামুটিভাবে নিশ্চিত। সেক্ষেত্রে মাত্র 2জন পেসার আছে। ইউএসের মতো উইকেটে, ওয়েস্ট ইন্ডিজ হলে হয়তো ভিন্ন কথা হতো, কিন্তু ইউএসের মতো উইকেটে 2 পেসার, জেনুইন পেসার নিয়ে খেলা কিভাবে কি হবে আসলে? না, খুব গোলমাল হয়ে যাবে, কারণ শুধু 2জন পেসার হলেই তো হবে না। ওরা ওই পাওয়ার প্লেতে বল করার যোগ্যতা রাখে কিনা, ওই জায়গায় কোথায় কে বল করতে পারে, সেগুলো একটা ব্যাপার আছে। দারুণ একটা বিব্রতকর পরিস্থিতি আমাদের জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাচটা, সেখানে আমাদের বোলিংটা দারুণ দুর্বল হয়ে যেতে পারে যদি শরীফুল এবং তাসকিন অন্তত একজনও যদি না থাকে, আমাদের বোলিং একটা অনেক দুর্বল হয়ে যাবে, এবং সেটা অ্যাডভান্টেজটা 100% শ্রীলঙ্কা নিতে পারবে। জি, তারপরেও আমরা চাইবো যে যেহেতু শ্রীলঙ্কা একটা বড় রকমের ধাক্কা খেয়েছে, সেই ধাক্কা থেকে আসলে উতরে না উঠো বাংলাদেশের বিপক্ষে। শেষ করতে হচ্ছে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।